সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক বাস্তিলের পতন সম্পর্কে আলোচনা করে নেব। প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে ফরাসি বিপ্লবের সময় ফরাসি সমাজ ব্যবস্থা তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল, যার মধ্যে সব থেকে উচ্চ শ্রেণীতে ছিল যাজকরা বা তারপরে ছিল অভিজাতরা এবং সর্বনিম্ন শ্রেণী ছিল তৃতীয় শ্রেণীরা, যেখানে কৃষক শ্রমিকরা বা যারা দিনমজুর ছিল তারা বসবাস করত। সুতরাং এদের নিজস্ব কোনো অধিকার ছিল না বা এরা ফ্রান্সের সমাজ থেকে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারত না, কিন্তু এরা ফ্রান্সের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেখানে সব থেকে বেশি কর প্রদান করত। যে কারণে কিন্তু 1789 খ্রিস্টাব্দে তৃতীয় শ্রেণী তার নিজের প্রাধান্য বিস্তারের চেষ্টা করেছিল বা নিজেদের যে অধিকার ছিল তা তারা অর্জন করে নিতে চেয়েছিল। যার মধ্যে আমরা প্রথমে দেখে নেব যে তৃতীয় শ্রেণীর প্রাধান্যের অধিকার আদায়ের কথাটি। 1789 খ্রিস্টাব্দের 5ই মে প্যারিস থেকে 10 মাইল দূরে ভার্সাই নগরীতে 175 বছর পর জাতীয় সভার অধিবেশন বসেছিল। এই জাতীয় সভার বা এই যে স্টেট জেনারেলের আহ্বান করা হয়েছিল, এর নিয়ম কি ছিল না, এখানে মাথা পিছু ভোট হতো না, এখানে সম্প্রদায় পিছু ভোটের নিয়ম ছিল। অর্থাৎ যারা যে সম্প্রদায় থেকে আসছে, যেমন যাজক শ্রেণী, অভিজাতরা শ্রেণী, এই দুটি সম্প্রদায়ের দুটি ভোট হতো। অর্থাৎ যাজক সম্প্রদায় থেকে একটি, অভিজাত সম্প্রদায় থেকে একটি, এবং যে নিম্ন সম্প্রদায় ছিল বা তৃতীয় শ্রেণী ছিল তাদের থেকে একটি, অর্থাৎ তিনটি টোটাল ভোট হতো বা এখানে তিনটি ভোটের অধিকার ছিল। প্রত্যেকের মাথা পিছু ভোট বা একজন মানুষ একজন ভোট এ ধরনের কিন্তু অধিকার ছিল না, যেটা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাতে আমরা দেখতে পাই যে একজন মানুষ একটি ভোট, এই ব্যবস্থাটি কিন্তু তখন ফ্রান্সে সমাজ ব্যবস্থাতে ছিল না। যখন 179 খ্রিস্টাব্দে 1789 সালের 5ই মে প্যারিসে যখন জাতীয় সভার অধিবেশন ডাকা হয়েছিল, তখনও সেই একই নিয়ম অনুসারে কিন্তু অধিবেশন ডাকা হয়েছিল, যেখানে মাথা পিছু নয় সম্প্রদায় ভিত্তিক ভোটের অনুমোদন করা হয়েছিল। এবং ওদের নিয়ম ছিল যে এই যাজক এবং অভিজাতদের যে ভোট থাকতো সেই দুটি ভোটকে টোটাল করা হতো বা এই দুটি ভোট মিলিয়ে দুটি ভোট গণনা করা হতো, এবং এই যে তৃতীয় শ্রেণীটি ছিল এদের একটি ভোট থেকে যেত। সুতরাং সবসময় কিন্তু এই যাজক এবং অভিজাতরাই জয়লাভ করত, কারণ এই তৃতীয় শ্রেণী থেকে মাত্র একটি ভোট তারা পেত, কিন্তু এই যাজক এবং অভিজাতদের দুজনের ভোট যুক্ত হওয়ার কারণে এখান থেকে তারা দুটি ভোট পেয়ে যেত, যে কারণে কিন্তু তৃতীয় স্টেট সবসময় পরাজিত হতো। আর এই 1789 সালের যে জাতীয় সভার আহ্বান করা হয়েছিল সেখানে নির্বাচিত প্রতিনিধি ছিলেন 1214, অর্থাৎ 1214 জন, যার মধ্যে যাজক প্রতিনিধি ছিলেন 308 জন, অভিজাতদের প্রতিনিধি ছিলেন 285 জন এবং তৃতীয় স্টেটের প্রতিনিধি ছিলেন 621 জন। অর্থাৎ আমরা যদি দেখি যে তৃতীয় স্টেটের প্রতিনিধি বেশি, এদের দুজনের তুলনায় প্রতিনিধি বেশি, কিন্তু তা সত্ত্বেও সবসময় যাজক এবং অভিজাতদের প্রতিনিধিদের সংখ্যা যুক্ত হওয়ার কারণে জয়লাভ এদেরকেই হতো। যে কারণে এই তৃতীয় স্টেটের যে প্রতিনিধিরা ছিলেন তারা এর প্রতিবাদ জানিয়েছিলেন। তাদের প্রতিবাদ ছিল যে তারা সম্প্রদায়ভুক্ত নয়, মাথা পিছু ভোটের অধিকারের দাবি জানিয়েছিল, অর্থাৎ একজন মানুষ একজন ভোটের অধিকার, এ ধরনের দাবি তারা জানিয়েছিল। এটাই ছিল মূলত তৃতীয় শ্রেণীর প্রাধান্য। তারা তাদের যে অধিকার এতদিন তাদেরকে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে গিয়ে তাদের নিজের দাবির কথা তারা জানিয়েছিল। দ্বিতীয় হলো রাজার সাথে দ্বন্দ্ব। যখন 1789 সালের 5ই মে এই সম্মেলনের আহ্বান করা হয়েছিল, তারপর তারা তৃতীয় সম্প্রদায়ের মানুষজন তাদের দাবির কথা জানিয়ে তারা রাজার কাছে তাদের প্রতিবেদন জমা করেছিলেন। সাথে সাথে এখানে আরো একটি ব্যবস্থা ছিল, এই যাজক এবং অভিজাতদের সভা আলাদাভাবে বা আলাদা একটি রুমে তার আয়োজন করা হতো, কিন্তু নিম্ন শ্রেণীর যে সভা সেটি একটি আলাদা রুমে আয়োজন করা হতো, কারণ ওখানে সম্প্রদায় বিভক্ত ছিল,
উচ্চ সম্প্রদায় এবং মধ্যবিত্ত সম্প্রদায় একই সাথে একটি রুমে তাদের সভার আয়োজন হতো এবং তৃতীয় সম্প্রদায়ের একটি আলাদা সভার আয়োজন হতো। তো সে জায়গাতে যে তৃতীয় শ্রেণীর মানুষজন ছিলেন তারা তাদের মাথাপিছু ভোটের অধিকারের সাথে সাথে একই রুমে বসার অধিকারের জন্য তারা দাবি জানিয়েছিলেন। কারণ তাদেরকে যদি বলা হয়ে থাকে যে তাদের সমান অধিকার দেওয়া হচ্ছে, তাহলে তারা একই রুমে বসার অধিকারের জন্য তারা তাদের দাবিটি কিন্তু জানিয়েছিলেন। এবং এই দাবিতে মিরাবো, লাফায়েত, অ্যাবেসিয়েস প্রমুখ উদারপন্থী যে অভিজাতরা ছিলেন তারাও দরিদ্র বা এই তৃতীয় সম্প্রদায়ের মানুষের সাথে যুক্ত হয়েছিল। এবং রাজা যখন দেখলেন যে এই অভিজাতরাও দরিদ্র মানুষের সাথে তাদের দাবি নিয়ে যুক্ত হচ্ছেন, তখন রাজা অনেকটা ভীত হয়েছিলেন এবং বিক্ষুব্ধ হয়েছিলেন উভয় পক্ষের সম্প্রদায়ের ওপর। এক তৃতীয় সম্প্রদায়ের ওপরও তিনি বিক্ষুব্ধ হয়েছিলেন, দ্বিতীয় এই উদারপন্থী অভিজাতদের ওপরও তিনি বিক্ষুব্ধ হয়েছিলেন। এবং এদের যে এই দুই সম্প্রদায় রয়েছে, উদারপন্থী অভিজাতরা এবং তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা উভয়ই মিলিত হয়ে জাতীয় সভার ঘোষণা করেছিলেন 17 জুন 1789 খ্রিস্টাব্দে জাতীয় সভার ঘোষণা করেছিলেন। এই সভা কিন্তু রাজার দ্বারা বা ফ্রান্সের রাজার দ্বারা ডাকা হয়নি। এই সভাটি ডাকা হয়েছিল কেবলমাত্র তৃতীয় সম্প্রদায় এবং উদারপন্থী অভিজাতদের দ্বারা, যারা তাদের দাবির কথা জানিয়েছিলেন বা তাদের যে বক্তব্য রয়েছে সেটি কিন্তু এই সভাতে তারা প্রকাশ করেছিলেন রাজার কাছে। এই জাতীয় সভার অধিবেশন কিন্তু ডাকা হয়েছিল 175 বছর পর। দুটি কথা কাছাকাছি একই রকম হতে পারে, কিন্তু দুটি কথার মধ্যে আলাদা মিনিং রয়েছে বা আলাদা অর্থ রয়েছে। জাতীয় সভার অধিবেশন ডাকা হয়েছিল 175 বছর পর এবং জাতীয় সভা ঘোষণা করা হয়েছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষদের দ্বারা তাদের বক্তব্য জানানোর জন্য। এবং যেটি 3 নম্বর হলো টেনিস কোর্টের শপথ। এই টেনিস কোর্টের শপথ কি? রাজা যখন অভিজাতদের এই উদারপন্থী অভিজাতদের বিরুদ্ধে এবং তৃতীয় সম্প্রদায়ের মানুষের বক্তব্যের বিরুদ্ধে ভীত হলেন এবং বিক্ষুব্ধ হলেন, দুটোই অবস্থাতে তিনি কি করলেন, তাদের এই যে জাতীয় সভার ঘোষণার যে আয়োজন তারা করেছিল সেইখানে তিনি তালাবন্ধ করে রেখে দিয়েছিলেন। সুতরাং পরের দিন তারা যখন ওই তাদের যে জাতীয় সভার ঘোষণার যে আসর রয়েছে সেখানে যখন তারা যায়, তারা দেখতে পায় যে তাদের সভাতে তালাবন্ধ রয়েছে। তখন তারা পাশের টেনিস খেলার যে মাঠ রয়েছে সেখানে গিয়ে তারা তাদের বক্তব্য বা তাদের সম্মেলনের সূচনা করেছিল, যেটি টেনিস কোর্টের শপথনামা নামে পরিচিত। যেহেতু এটি টেনিস খেলার মাঠে এর সম্মেলনটির আয়োজন করা হয়েছিল, তাই এর নামকরণ করা হয়েছিল টেনিস কোর্টের শপথনামা। এই সম্মেলনেও অনেক যাজক এবং অভিজাতরা যুক্ত হয়েছিল, যাদের মধ্যে রয়েছে 139 জন যাজক এবং 47 জন অভিজাত এতে যুক্ত হয়েছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষদের দাবি দেওয়া বা তাদের যে অধিকার রয়েছে সেটা তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য। এবং এটি সংগঠিত হয়েছিল 1789 সালের 20 জুন বা 20 জুন। এই টেনিস কোর্টের শপথনামাতেও কিন্তু তাদের মূল দাবিগুলি এগুলোই ছিল যে সম্প্রদায় ভিত্তিক নয়, মাথাপিছু ভোটের দাবি তারা করেছিল এবং তাদেরকে একই ঘরে বা একই আসনে যেখানে যাজক অভিজাতরা বা উচ্চ সম্প্রদায়ের মানুষেরা বসছেন ভোটদান করছেন, সে জায়গাতে তৃতীয় সম্প্রদায়ের মানুষদেরকেও বসাতে হবে বা তাদেরকে সেই সম্মানও প্রদান করতে হবে। এই একই দাবিতে টেনিস কোর্টের শপথনামা সংগঠিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 20 জুন এবং এটিকে বুর্জুয়া বিপ্লবও বলা হয়ে থাকে। এই যে সংগঠনটি তারা করেছিল বা এই যে শপথনামাটি হয়েছিল, এতে 1789 খ্রিস্টাব্দের 27 জুন রাজা তাদের যে দাবিগুলি রয়েছে সেগুলিকে তিনি মেনে নেন। অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা যারা দাবি করেছিল যে তাদের ভোটদান করতে হবে, মাথাপিছু ভোটদানের অধিকার দিতে হবে, সেই সমস্ত অধিকারের কথা কিন্তু রাজা এখানে মেনে নিয়েছিলেন 1789 খ্রিস্টাব্দের 27 জুন। এখন আমরা আলোচনা করে নেব বাস্তিলের পতনের কথা। আগে আমরা জেনে নেব যে বাস্তিল কি।
ফ্রান্সে একটি আইন প্রচলিত ছিল যেটিকে লেটার দ্য ক্যাশে বলা হতো। সেই আইনের দ্বারা কোনো বিচার করা ছাড়াই বন্দি মানুষদেরকে সাজা দেওয়া হতো বা এখানে মানুষদেরকে বন্দি করে রাখা হতো এই বাস্তিল দুর্গে। সুতরাং তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা এই বাস্তিল দুর্গেরই পতন ঘটিয়েছিল। প্রথমত আমরা আলোচনা করে নেব যে পতনের কারণগুলি কি কি ছিল। যখন 1789 খ্রিস্টাব্দের 27 জুন সমস্ত দাবি তাদের যে ছিল তৃতীয় সম্প্রদায়ের, সেই সমস্ত দাবিকে রাজা মেনে নিয়েছিল, অর্থাৎ রাজা পরাজয় স্বীকার করেছিল। কিন্তু এই দাবি মেনে নেওয়ার পূর্বে 22 জুন অর্থমন্ত্রী নেকারকে তিনি পদচ্যুত করেছিলেন। অর্থাৎ অর্থমন্ত্রী নেকার যে অর্থনৈতিক সংস্কারগুলো করেছিলেন সেগুলি তো তিনি খারিজ করেই দিয়েছিলেন, সাথে সাথে তাকে তিনি পদচ্যুত করেছিলেন। দ্বিতীয়ত, প্যারিসে এবং ভার্সাইতে তিনি সৈন্য মোতায়েন করেছিলেন। তৃতীয় সম্প্রদায়ের মানুষের থেকে তিনি পরাজয় স্বীকার করলেও মনে মনে তিনি খুব অখুশি ছিলেন বা খুব ক্ষিপ্ত ছিলেন তাদের ওপর, যে কারণেই কিন্তু তিনি রাজধানী প্যারিসে এবং ভার্সাইতে তিনি সৈন্য মোতায়েন করেছিলেন তাদের ওপর অত্যাচারের জন্য বা তাদের ওপর নজরদারির জন্য। সাথে সাথে এই সময় নিরন্ন গ্রামের যে মানুষেরা ছিলেন তারা খাদ্যের দাবিতে প্যারিসের দিকে যাত্রা করেছিলেন বা শহরের দিকে আসতে শুরু করেছিলেন। তারা রাজার কাছে তাদের খাদ্যের দাবি জানিয়ে প্যারিসের যাত্রা এই সময় করেছিলেন। সুতরাং এই সমস্ত ঘটনাগুলি একই সময় ঘটেছিল এবং 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গের দিকে তারা এগিয়ে যেতে থাকে বা বাস্তিল দুর্গ আক্রমণ করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুতি নিতে শুরু করে, যে কারণে রাস্তা রাস্তায় যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড গড়ে ওঠে এবং অস্ত্রের সন্ধানে তারা ধর্মীয় প্রতিষ্ঠান, দোকান, কামারশালা এইসব তারা দখল করতে শুরু করে এবং 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই তারা এই বাস্তিল দুর্গকে ভেঙে ফেলেছিল বা বাস্তিল দুর্গকে দখল করেছিল। এই দুর্গেই মূলত যে সমস্ত মানুষজনকে যাদের শাস্তির বিচার না করেই যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছিল এবং এই বাস্তিল দুর্গতেই তাদেরকে মূলত বন্দি করে রাখা হতো। এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পরিচিত করা হয়ে থাকে ফ্রান্সের ইতিহাসে। তাহলে আমরা এখন দেখে নিলাম যে বাস্তিল দুর্গের পতনের কারণগুলি কি কি ছিল। এই সময়কালে এই ঘটনাগুলি মূলত একসাথেই ঘটেছিল। এক, অর্থমন্ত্রী নেকারের পদচ্যুতি, ভার্সাই এবং প্যারিসের সৈন্য মোতায়েন ও নিরন্ন যে খাদ্যপ্রাপ্ত বা খাদ্যের অনাহারে থাকা মানুষজন গ্রামের থেকে প্যারিসের দিকে আগমন ঘটেছিল। সাথে সাথে সব থেকে বড় যেটি ঘটনা ঘটেছিল যে বাস্তিল দুর্গকে তারা আক্রমণ করেছিল। এর ফলাফল কি হয়েছিল না, এর ফলে বুর্জুয়াদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, কারণ রাজার শাসন এই সময় লোপ পেয়েছিল। সাথে সাথে অভিজাতদের যে ক্ষমতা সেটিও বিলুপ্তি ঘটেছিল, বুর্জুয়াদের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। দ্বিতীয়ত, প্যারিস কমিউন গঠন করে প্যারিসে শাসন কার্য পরিচালনা করতে থাকে। প্যারিসের সাথে সাথে এই সময় ফ্রান্সের বিভিন্ন অঞ্চলেও কিন্তু একই ধরনের অনেক কমিউন এই সময় গড়ে উঠেছিল। কমিউন কথাটির অর্থ কি না, একটা সংগঠন যেখানে কোনো অভিজাতরা বা রাজার কোনো প্রতিনিধি এখানে থাকতো না, কেবলমাত্র বুর্জুয়া এবং তৃতীয় শ্রেণীর মানুষজন দ্বারাই এটি গঠিত হয়েছিল এবং শাসন পরিচালনার কাজও কিন্তু চলতো এই সময়। তৃতীয় কি না, জাতীয় রক্ষা বাহিনী গড়ে উঠেছিল লেফায়েতের নেতৃত্বে। জাতীয় রক্ষা বাহিনী গড়ে উঠেছিল, লাফায়েতের নেতৃত্বে এই জাতীয় রক্ষা বাহিনীটি গড়ে উঠেছিল। তাহলে এর ফলাফলগুলি কি ছিল না, তৃতীয় শ্রেণী বা বুর্জুয়া শ্রেণীর ক্ষমতা এই সময় বৃদ্ধি পেয়েছিল, অভিজাতদের ক্ষমতা লোপ পেয়েছিল, একটি সংগঠন বা প্যারিস কমিউন গঠিত হয়েছিল, সাথে সাথে জাতীয় রক্ষা বাহিনীও গঠন হয়েছিল। এই বাস্তিল দুর্গের পতনের ঘটনাকে গডউইন বলেন যে বিপ্লবে বাস্তিলের পতনের মতো বহুমুখী সুদূর প্রসারী ঘটনা আর আগে ঘটেনি। এটি গডউইন নিজে উক্তি দিয়েছিলেন বা তার উক্তি। বাস্তিলের পতনের ঘটনাকে ঐতিহাসিক গুডউইন বলেন যে বিপ্লবে বাস্তিলের পতনের মতো বহুমুখী সুদূর প্রসারী ঘটনা আর ঘটেনি। এই বাস্তিলের পতনের ঘটনাকে ঐতিহাসিক গুডউইন বলেন
যে বিপ্লবে বাস্তিলের পতনের মতো বহুমুখী সুদূর প্রসারী ঘটনা আর ঘটেনি। অর্থাৎ এই বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে অভিজাতদের ক্ষমতার বিলোপ ঘটেছিল এবং বুর্জুয়াদের ক্ষমতার উত্থান ঘটেছিল। তারা যে সমস্ত সুবিধা ভোগ করত তারও কিন্তু পতন ঘটেছিল এই বাস্তিল দুর্গের মধ্য দিয়ে। অর্থাৎ এই টপিকটি, বাস্তিলের পতনের টপিকটি থেকে আমরা আলোচনা করে নিলাম তৃতীয় শ্রেণীর প্রাধান্য, রাজার সাথে দ্বন্দ্ব, টেনিস কোর্টের শপথনামা এবং বাস্তিল দুর্গের পতন। আমরা এখান থেকে বড় কোশ্চেন বা লং কোশ্চেন পেতে পারি। বাস্তিল দুর্গের পতন বলতে কি বোঝো, বা বাস্তিল দুর্গের পতন কিভাবে ঘটেছিল। অথবা 4 নম্বরের প্রশ্ন হিসেবে আমরা পেতে পারি টেনিস কোর্টের শপথনামা বলতে কি বোঝো, তৃতীয় শ্রেণীর প্রাধান্য কিভাবে বিস্তার ঘটেছিল, এবং রাজার সঙ্গে দ্বন্দ্ব এবং বাস্তিলের পতনের ঘটনা বলতে কি বোঝো। দুটো কোশ্চেন একসাথে আমরা 4 নম্বরের প্রশ্ন পেতে পারি। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইনস সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি এডুইনস পেজটিকে ফলো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এডুইনস ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।